প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গোপালগঞ্জের কারফিউ আরও একদিন বাড়ল, পুলিশের মামলার আসামি 575 জন। সমাবেশের জন্য 3 জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত। সংঘর্ষের খবর প্রচার করায় বন্ধ করে দেওয়া হয় 4টি চ্যানেল। ভারতের 20টি স্কুলে বোমা হামলার হুমকি, অন্যদিকে বিহারে বজ্রপাতে 24 ঘন্টায় 19 জনের মৃত্যু। 96 দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল। চুক্তি না হলে ইরানের আরও 2টি পরমাণু কেন্দ্রে হামলার হুমকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের, নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের। দ্য গার্ডিয়ানের অনুসন্ধান, ইসরায়েলের হাতে ইউরোপীয় অস্ত্র, গাজা শিশু হত্যায় ব্যবহৃত হয়েছে ক্ষেপণাস্ত্র। ভারতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়, মোদীকে মমতার কড়া বার্তা। পৃথিবীর কোনো দেশে এত অপরাধ প্রবণতা নেই, মন্তব্য ধর্ম উপদেষ্টার। এই প্রথম হাইকোর্টে বিচারপতি নিয়োগে ভাইবা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের পর জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আজ শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে। এদিকে সংঘর্ষ, পুলিশ উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ 75 জনের নাম উল্লেখ করে এবং 400 থেকে 500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার বাদী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস। সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ঢাকায় শনিবারের সমাবেশে নেতাকর্মীদের আনা নেওয়ার জন্য রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ রুটে 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে 3 কর্মকর্তা আব্দুল আওয়াল, আরফিন নাহার ও খায়রুল কবির পৃথক চিঠিতে এসব ট্রেন বরাদ্দ দেন। চিঠিতে জানানো হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে 18 জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং 20 জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে। 2024 সালের জুলাই আন্দোলনের সময় সংঘর্ষের খবর প্রচার করায় 4টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। একই সঙ্গে আন্দোলনের বাস্তব চিত্র আড়াল করতে ইন্টারনেটও শাটডাউন করা হয়, এমন দাবি করেছে টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন। চ্যানেলটি জানায়, 18 জুলাই সন্ধ্যা 6টায় প্রধান বুলেটিন শুরুর পরপরই 30 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় বাংলা ভিশন, চ্যানেল 24, এনটিভি ও দেশ টিভির সম্প্রচার। পরে 22 জুলাই দুপুর 2টার বুলেটিনের সময় আবারও বাংলা ভিশনের সম্প্রচার 30 মিনিটের জন্য বন্ধ করা হয়। শুক্রবার সকালে ভারতের রাজধানী দিল্লির 20টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি পাওয়ার পর পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালায়, তবে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এদিকে ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বজ্রপাতে গত 24 ঘন্টায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। 17 জুলাই প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বেশি 5 জন নিহত হয়েছেন নালন্দায়, বৈশালীতে 4 জন, বাঙ্কা ও পাটনায় 2 জন করে এবং শেখপুরা, নবাদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুরে 1 জন করে প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পতিত আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধিত 96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন পর্যবেক্ষণ নীতিমালাও জারি করেছে। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম এইচএসসি পাস ও বয়স 21 বছর হতে হবে। আগে এই যোগ্যতা ছিল এসএসসি পাস ও বয়স 25 বছর। সহকারী জনসংযোগ পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, এবার নীতিমালায় নতুন কিছু বিধান যোগ হয়েছে। আগ্রহী সংস্থাগুলোকে নতুন করে আবেদন করতে হবে এবং অনুমোদন পেলে 5 বছরের জন্য নিবন্ধন পাবে। নিবন্ধিত সংস্থাগুলো সর্বোচ্চ 3 দিন পর্যবেক্ষণের সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের 3টি পরমাণু স্থাপনার মধ্যে শুধু ফোর্দো কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। এনবিসি নিউজের বরাতে টাইমস অফ ইসরায়েল জানায়, ফোর্দোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় 2 বছর পিছিয়ে গেছে। ইস্পাহান ও নাতানজে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম। তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় না বসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও 2টি স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় রেখেছে। এদিকে ইরান আলোচনায় অগ্রগতি না দেখালে অগস্টের শেষ নাগাদ 2015 সালের চুক্তির আওতায় তোলা নিষেধাজ্ঞাগুলো ফের আরোপ করার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। ব্রাসেলসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারো বলেন, পরিমাপযোগ্য ও যাচাইযোগ্য অঙ্গীকার না এলে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হব। ইসরায়েলের গাজা হামলা ইউরোপের বৃহত্তম বহুজাতিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক এমবিডিএর সরবরাহকৃত উপাদান ব্যবহার হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 17 জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক মানুষ হত্যায় ব্যবহৃত GBU-39 নামক মার্কিন বোমার ডানা তৈরি হয় এমবিডিএর যুক্তরাষ্ট্রের আলাবামা কারখানায়। এমবিডিএ ইউরোপীয় হলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সক্রিয় এবং বোয়িংয়ের সঙ্গে এর চুক্তি রয়েছে। এই বোমাগুলো নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হলেও গাজায় তা নারী ও শিশু হত্যায় ব্যবহৃত হয়েছে। হামলাগুলোর অনেকটাই হয়েছে গভীর রাতে, কোনো সতর্কতা ছাড়াই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দলটির প্রধান সহ নেতাকর্মীরা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে কাউকে সরাসরি উল্লেখ না করলেও মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 জুলাই নিউ টাউনের এক অনুষ্ঠানে মমতা বলেন, কিছু অতিথিকে ভারত সরকার রেখে দিয়েছে, আমি তো বাধা দিইনি, কারণ এর পেছনে রাজনৈতিক বিষয় রয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশিদের নিয়ে যদি সমস্যা থাকে তাহলে ভারত সরকার কেন তাদের অতিথি করে রেখেছে। তিনি আরও বলেন, বাংলায় কথা বলে বাংলাদেশি বলে ফেরত পাঠানো হচ্ছে, নির্বাসনের কথা বলা হচ্ছে, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলেও হেনস্থা করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, এত অপরাধ পৃথিবীর আর কোনো দেশে নেই। শুক্রবার খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম ওলামাদের করণীয় শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তা, আর ইমামদের নিয়োগ বা বরখাস্ত হবে সরকারের নীতিমালা অনুযায়ী। একই সঙ্গে ইমামদের প্রতি জনবান্ধব বিষয়ে কথা বলার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে প্রথমবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে ভাইবা পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়া চালু করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত 53 জন চূড়ান্তভাবে নির্বাচিত আইনজীবী ভাইবায় অংশ নেন। ভাইবা গ্রহণ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। আগে বিচারপতি নিয়োগের রাজনৈতিক প্রভাব ও সুপারিশ ছিল নিয়ামক। এবারই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.